স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। যারা বেশ কয়েকবার প্রিলিমস দিয়েছো বা প্রিলিমসে বসেছো কিন্তু খুব কম নাম্বারের জন্য কৃতকার্য হতে পারোনি বা যে কোনো কারণে হোক কৃতকার্য হতে পারোনি, ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে। এবং যারা একেবারে প্রথমবারের জন্য প্রিপারেশান নিচ্ছ, প্রথমবারের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত উপযোগী হতে চলেছে। আজকে মূলত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ঠিক কীভাবে এগোলে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 ক্র্যাক করা সম্ভব হবে তার কমপ্লিট স্ট্র্যাটেজি আলোচনা করব। তো প্রথমত সর্বাগ্রে যেটা প্রয়োজন, সিলেবাস সম্পর্কে কমপ্লিট ধারণাটা রাখা। সিলেবাস সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু কোনোভাবে পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। কারণ আমরা প্রথমেই কী করি, ডাব্লিউবিসিএস নোটিফিকেশান বেরিয়েছে, ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং বিভিন্ন জনের থেকে শুনে নানান রকমভাবে বিভিন্ন বই যেগুলো বাজারে প্রচলিত আছে সেগুলো নিয়ে পড়া শুরু করে দিই। এটা কিন্তু একেবারেই ভুল রাস্তা, ভুল দিকে চালিত হওয়ার কিন্তু প্রথম ধাপই হচ্ছে প্রথমেই বই পড়াটা শুরু করে দেওয়া, সিলেবাস সম্পর্কে না জানা। তো সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে প্রকৃত ধারণা রাখা। আমি সেজন্য সিলেবাসটা এখানে রেখেছি, সিলেবাস নিয়ে আমি পরে যাব, কিন্তু বেশ কয়েকটা বিষয় তার আগে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। প্রথমত প্রিলিমসে ক্র্যাক না করতে পারার মূল কারণ কোথায়। এখানে বিষয়টা বুঝতে হবে যে সিলেবাসে সমস্ত কিছু থাকে, মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত বিষয়গুলো সেইগুলো, এবং তার সাথে ভারতের অর্থনীতি, ভারতের সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি ইত্যাদি, জিআই, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নতুন থাকে, যেগুলো মাধ্যমিকের সাথে আরও অ্যাড হয় মাধ্যমিকের সিলেবাসের সাথে। তো এই এত বড় সিলেবাস ঠিক কোন জায়গাটাতে আমাদের পজিটিভ জায়গা রয়েছে, কোনটা আমাদের নেগেটিভ জায়গা রয়েছে, কোন জায়গাতে আমরা খুব একটা ভালো নই, কোন বিষয়ে আমরা খুব একটা ভালো নই, সেটা কতটা পরিশ্রম করার প্রয়োজন আছে, এবং এই যে নাম্বার ডিভিশন, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 25 নাম্বার করে, তার মধ্যে কতটা টার্গেট রাখা প্রয়োজন আছে, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু একটা ঠিকঠাক হিসাব করে উঠতে পারি না বা সেই হিসাব অনুযায়ী চলতে পারি না। এটা কিন্তু একটা অন্যতম কারণ প্রিলিমস কোয়ালিফাই করতে না পারার। তো সেই কারণে আমাদের প্রথমে খুঁজে বার করতে হবে আমাদের পজিটিভ পয়েন্ট কোনগুলো এবং নেগেটিভ পয়েন্ট কোনগুলো, পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট। প্রথমে সিলেবাসটা দেখব, সিলেবাসে কী কী রয়েছে এবং কোন জায়গাটা আমরা পজিটিভ পয়েন্ট এবং কোনটা নেগেটিভ পয়েন্ট হবে সেটা কিন্তু সেখানেই আমাদের ডিসাইড করে নিতে হবে। তারপরে কি করব তারপরে আমরা বেসিক, একেবারে সিলেবাস ধরে বেসিকটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ সিলেবাসে যা লেখা রয়েছে সেই টপিক ধরে বেসিকটা কিন্তু পরপর বেস্ট বই থেকে, একটা মাত্র বই থেকে কভার করতে হবে। একটা মাত্র বই কেন বলছি, কারণ বিভিন্ন বই, নানান রকমের বই, কনফিউশনের জায়গা রয়েছে। ঠিক পরীক্ষার আগে, এক সপ্তাহ আগে রিভিশনে কিন্তু এটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে। যদি আমরা একটা টপিকের ওপর নানান ধরনের বই পড়ি তখন কিন্তু রিভিশনের অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ আমি মূল কথা যেটা বলতে চাইছি, একের অধিক বই পড়া যেতে পারে, কিন্তু মূল কথা হলো আমরা ঠিক যতটা পড়ছি সেটা আমরা যেন রিভিশন দিতে পারি। কারণ এত বড় সিলেবাস, লক্ষ লক্ষ ইনফরমেশন আমাদের মাথায় ঢোকানো হয় এই সিলেবাস পড়ার সময়। তো সেটা যদি আমরা পরীক্ষার আগে রিভিশন না দিতে পারি, কমপ্লিট রিভিশন না দিলে সেটা কিন্তু আমাদের মাথায় থাকবে না। আমরা পড়ে থাকলেও সেটা আমরা পরীক্ষাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, যেটা মূলত হয়ে থাকে। প্রচুর নানান রকম পড়া, এখান থেকে ইনফরমেশান, ওখান থেকে ইনফরমেশান, নানান রকম তৈরি হয়ে গিয়ে একটা খিচুড়ি পাকিয়ে গিয়ে পরীক্ষার সময় কিন্তু সেগুলো বেরোতে চায় না, ঠিকঠাক জায়গায় লাগে না, আমরা সিলি মিস্টেক করে ফেলি নানা জায়গাতে। তো এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। লিমিট ইওর সোর্স। বিভিন্ন যে আমরা বই পড়ছি সেখানে কিন্তু লিমিটেশন আনতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো প্রথম কাজই হচ্ছে সিলেবাসটাকে দেখে নিয়ে বেসিকটাকে খুব ভালো করে কভার করা। বেসিক কভার করা সবার আগে, সব কিছু ভুলে বেসিক কভার করতে হবে। এবং বেসিক কভার করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে মাধ্যমিক লেভেলে যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে কভার করে ফেলা। সবচেয়ে ভালো হয় যদি ওল্ড সিলেবাসের বই পাওয়া যায়, কারণ এখনকার বই অনেক ছোট হয়ে গেছে, সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। একটু পুরাতন সিলেবাসের একটু মোটা যে বইগুলো ছিল, যেখানে অনেক কিছু ডিটেলসে লেখা থাকতো, সেই বইগুলো কিন্তু আমাদের একটু চর্চা করতে হবে। বিশেষত ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু, সায়েন্সের যে বইগুলো রয়েছে সেইগুলো চর্চা করতে হবে। এবং এই যে বেসিক পর্যায়ে, এটা কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না। এখানে আমার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সাবজেক্ট এক্সপার্ট হওয়ার জন্য পড়ছি না, আমরা সাবজেক্ট এক্সপার্ট হব না, কোনো বিষয়তেই আমরা এক্সপার্ট হব না। এক্সপার্ট হতে গেলে কিন্তু এখানে যে সাবজেক্টে আমরা এক্সপার্ট হতে যাব অন্য জায়গাতে একটা ল্যাক চলে আসবে, অন্য জায়গাতে একটা খামতি কিন্তু চলে আসবে। সুতরাং খুব বুঝে শুনে
পদক্ষেপ ফেলে আমাদের এগোতে হবে। তো মূল বিষয় হচ্ছে টপিকগুলোকে ভালো করে জেনে নেওয়া, বুঝে নেওয়া, ক্লিয়ার করে নেওয়া। এবার যেগুলো মাধ্যমিকের বিষয় ছিল না, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হয়, এটা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা বেস্ট বই বলা হয় লক্ষ্মীকান্ত। যদি যারা ইংলিশ ভার্সানে পড়তে স্বাচ্ছন্দ্য যাদের, বা যারা স্বাচ্ছন্দ্য নয়ও, লক্ষ্মীকান্তই বলা হয়, কারণ মেন্সে গিয়ে সেই ইংলিশ থাকবে, সুতরাং প্রথম থেকে ইংলিশে পড়াটাই বেস্ট। অথবা অনাদি কুমার মহাপাত্রের বই রেকমেন্ড করা হয় জাস্ট বেসিক জিনিসগুলো জানার জন্য। আবারও বলবো, এখানে কিন্তু শুধুমাত্র বেসিক, এখানে খুব বেশি সময় নষ্ট করার কিন্তু জায়গা নেই। যারা খুব বেশি সময় এখানে নষ্ট করে ফেলবে তারা কিন্তু প্রিলিমস ক্র্যাক করতে পারবে না। তারা জানবে অনেক কিছু, কিন্তু প্রশ্নপত্র যখন হাতে পাবে সেখানে কিন্তু অ্যাপ্লাইড বিষয় খুব একটা থাকবে না। সুতরাং বেসিকটা আমাদের আগে ক্লিয়ার করে নিতে হবে। এবার আসি বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে স্মার্ট লার্নিং কি করছে। স্মার্ট লার্নিংয়ের ক্ষেত্রে কি করা হয়, বেসিক যখন পড়ানো শুরু হয় একেবারে টপিক ধরে প্রথম থেকে, যে ঠিক যেভাবে টপিকগুলো রয়েছে এখানে টপিক ধরে পড়ানো শুরু হয়, সেটা ইংলিশের ক্ষেত্রে হোক, ভারতের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, ভারতের ভূগোল, সাধারণ বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, মানসিক দক্ষতা, সাম্প্রতিক ঘটনাবলী, এই সমস্ত বিষয়ে বেসিক কিন্তু প্রত্যেক দিন ক্লাস হয়। প্রত্যেক দিন ক্লাস হলো এবং 24 ঘন্টা সময় দেওয়া হলো। 24 ঘন্টা পরে তার কিন্তু মক টেস্টটা নেওয়া হয়। ওই যে টপিকটা পড়া হলো তার মক টেস্ট নেওয়া হয়, অর্থাৎ আমরা ওটা পড়ে নিয়ে সেটাকে কিন্তু অ্যাপ্লাই করছি এবং আমাদের একটা তাগিদ থাকছে যে আমাদের এটা পড়ে এটা কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে পরের দিনই। আমাদের সেটা কিন্তু কত নাম্বার পাচ্ছি বা কিভাবে আমরা কতটা এগোতে পারছি, আমরা ঠিক পথে পড়ছি কিনা, আমাদের একটা টপিকের উপর বিশাল অনেক কিছু হতে পারে। এখানে আমাদের বুঝতে হবে, আমরা যে কোনো টপিক যদি ধরি, যেমন সিন্ধু সভ্যতা, ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতা প্রথমে রয়েছে। সিন্ধু সভ্যতা বিভিন্নভাবে পড়া যেতে পারে। একটা মাধ্যমিকের ছেলে যেমন পড়বে, একটা অনার্স লেভেলের ছেলে বা একটা এমএসসি লেভেলের ছেলে সে কিন্তু একটু অন্যভাবে পড়বে, বা তার পড়ার ধরন, তার ধাঁচটা আলাদা হবে। আবার একজন কম্পিটিটিভ লেভেলের একজন পরীক্ষার্থী সে কিন্তু একটু অন্যরকমভাবে পড়বে। সুতরাং অনেক কিছু রয়েছে আমাদের, নানান বইতে নানান রকমের রয়েছে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রয়েছে। তো কতটা পড়বো আমরা সেটাও কিন্তু মক টেস্টের মাধ্যমেই বুঝে ফেলা সম্ভব। সেই কারণে প্রত্যেক দিন টপিকটা পড়ানো হলো এবং তার পরদিন কিন্তু মক টেস্টটা নিয়ে নেওয়া হলো। তার ফলে সেটা আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গেল পুরো অংশটা। তো এইভাবে পুরো সিলেবাসটাকে, বেসিকটাকে আগে কভার করা হয়। ডেলি টেস্ট দিয়ে, ডেলি ক্লাস নিয়ে ডেলি টেস্ট দিয়ে বেসিকটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তারপরে শুরু হয় সাবজেক্ট ওয়াইজ টেস্ট, যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন। যারা সেলফ স্টাডি করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাকেই আনতে হবে, অর্থাৎ পুরো সমস্ত অধ্যায় কভার করে ফেলার পর সেটার উপর কিন্তু বারবার মক টেস্ট দিতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ আলটিমেটলি এক্সাম হলে গিয়ে ঠিক ওই কাজটাই করতে হবে, ওই কাজটাই করে আসতে হবে। সুতরাং বেস্ট মেথড হচ্ছে ওইটাকে বারবার বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করা, পরীক্ষা দেওয়া, টেস্ট দেওয়া, যাতে করে পুরোপুরি 100% নানান জায়গা থেকে ওটা সম্ভব হয় পড়াটা। কারণ আমরা যে বেসিক বই পড়ি না কেন বা যতগুলোই বই পড়ি না কেন কোনো একটা সাবজেক্ট থেকে, কোনো একটা বিষয় থেকে, সেখানে কিন্তু এমসিকিউ ওই সমস্ত বই থেকে সমস্ত কিন্তু অ্যাভেলেবেল হবে না বা পাওয়া সম্ভব হবে না। এই জন্যই এমসিকিউ প্র্যাকটিসের অতি প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যে কোনো সোর্স থেকেই পড়ি না কেন 100% এমসিকিউ কিন্তু হবে না, সেটা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমেই জানা সম্ভব যে এই প্রশ্নটাও এখান থেকে হতে পারে। প্রশ্নের সাথে একটা কানেকশন তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় এখানে আমি সিলেবাস নিয়ে ছোট্ট করে বলবো। সিলেবাসটা খুব বেশি ডিটেলসে বলার এখানে জায়গা নেই, বিশাল বড় সিলেবাস রয়েছে, ছোট করে বলবো। ইংলিশের ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজাল ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং প্রিপোজিশন, এইগুলো থেকে 25 নম্বরের প্রশ্ন আসছে। এইবার এগুলো সমস্ত এমসিকিউ। আমরা কিন্তু এই যে ইংলিশের এইগুলো পড়ছি প্রিলিমসের জন্য, এটা কিন্তু মেন্সে গিয়ে কাজে লাগে না। এই জায়গাটাকে আমরা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি সময় কিন্তু এই জায়গাতে নষ্ট করলে চলবে না ইংলিশের ক্ষেত্রে। তো বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হবে। কি করতে হবে ইংলিশে? প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রিভিয়াস 20-22 বছর সময়ের মধ্যে যে সমস্ত প্রশ্ন এসেছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে, সেগুলো দেখতে হবে। এছাড়া পিএসসির অন্যান্য এক্সামে ইংলিশ থেকে, ইংলিশ কম্পোজিশন থেকে কি প্রশ্ন এসেছে সেটা দেখতে হবে, স্মার্টলি পড়তে হবে। খুব বেশি সিনোনিম, অ্যান্টোনিম হাজার রয়েছে, সমস্ত কিছু পড়া সম্ভব নয়। সুতরাং স্পেসিফিক কী ধরনের প্রশ্ন এখান থেকে আসছে সেইগুলো পড়ে সেগুলো কিন্তু তৈরি করে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে অন্য কোনো রাস্তা নেই। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো বারবার পড়ে রিভিশন দিয়েই তৈরি করতে হবে। শর্ট মেথড রয়েছে, শর্টকাট মেথড রয়েছে, বা
মনে রাখার জন্য কীভাবে মনে রাখতে হবে বিভিন্ন ট্রিক্স দিয়ে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু এগুলো মনে রাখার বিষয়, পুরোটাই মনে রাখার বিষয়। এবং এখানে আবারও একটা কথা, 25 নম্বরের মধ্যে যাদের বিষয়টা খুব ভালো লাগে বা যারা এটা পজিটিভলি নিচ্ছে, আমি প্রথমেই বলেছি যে কোন কোন জায়গাটা পজিটিভ রয়েছে সেটা বের করতে হবে। যাদের ক্ষেত্রে ইংলিশটা পজিটিভ দিক, ইংলিশে যারা যথেষ্ট স্ট্রং, তারা কিন্তু এই জায়গাতে সময় দিতে পারে, কারণ দিতে হবে। কারণ সামগ্রিকভাবে আমরা যদি দেখি, প্রত্যেকটা 8টা বিষয় রয়েছে, সব মিলিয়ে বিষয় অনেকগুলো রয়েছে, কিন্তু 8টা আলাদা আলাদা ডিভিশন করা হয় এবং প্রত্যেকটাতে মিনিমাম 15 করে পেতে হবে, তবে আমাদের 120 স্কোর যাবে। 120টা সাধারণ অ্যাভারেজ স্কোর ধরা হয়, যদিও 2020-তে 127 জেনারেলদের জন্য কাট অফ ছিল, যথেষ্ট বেশি, এবং 2021-এর যে কাট অফ সেটা কিন্তু 121 রয়েছে। সুতরাং আমাদের এখানে 130 যদি টার্গেট রাখতে হয়, তাহলে প্রত্যেকটাতে 16-17 করে কিন্তু ধরতে হবে, 25-এর মধ্যে 16-17 করে প্রত্যেকটাতে পেতে হবে। এইবার কোথায় কম বেশি হবে, যেগুলো স্ট্রং পয়েন্ট সেটা বেড়ে গিয়ে 22-23 চলে যাবে, এবং যেটা একটু উইক পয়েন্ট রয়েছে সেটা কমে গিয়ে 10-12 চলে যাবে। এইভাবে হিসাবটা আসবে, যদিও পরীক্ষাতে কোয়েশ্চেন লেভেল, হার্ডনেস লেভেলের উপর ডিপেন্ড করে এটা, সুতরাং ওটা খুব বেশি না ভাবার প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা যখন পড়বো তখন কোনটার উপর বেশি জোর দিয়ে পড়বো সেটা বোঝার জন্য আমাদের কিন্তু ওই হিসাবটা একটু করে রাখতে হবে। তো ইংলিশের ক্ষেত্রে যারা সাধারণ মানের বা খুব বেশি নেগেটিভ পজিটিভ নেই, তাদের এখানে কিন্তু 14-15 পর্যন্ত পাওয়ার টার্গেট রাখতে হবে, এবং সেটা কিন্তু খুবই সম্ভব। ইংলিশের ক্ষেত্রে খুব কঠিন ইংলিশ কিন্তু আসে না, ব্যাঙ্কিংয়ের মতো ইংলিশ এখানে আসে না, বা অন্যান্য এক্সামের মতো কঠিন ইংলিশ এখানে দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। এবং প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে রিপিট হয়, সুতরাং এখানে যথেষ্ট ভালো নাম্বার তোলার জায়গা থাকছে, এবং ইংলিশে কিন্তু সেই সময়টা দিতে হবে। যদিও অন্যান্য সাবজেক্টের থেকে সময়টা কিন্তু একটু কম দিলেই সেটা স্মার্ট ওয়ার্ক হবে। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইংলিশের পরে রয়েছে ভারতের ইতিহাস, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইতিহাস থেকেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসে। আমরা যদি শুধুমাত্র ইতিহাস বিষয় ধরি, তাহলে সেখান থেকে 50 নম্বর, 1/4, 1/4 কোয়েশ্চেনই কিন্তু শুধুমাত্র হিস্ট্রি থেকে আসছে। সুতরাং প্রিলিমস ক্র্যাক করতে গেলে হিস্ট্রির ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে, এবং এটা খুব ইজি একটা বিষয়, মনে রাখার বিষয়, গল্পের ছলে মনে রাখার বিষয়। ফ্যাক্ট বেস কোয়েশ্চেন আসে, কি হয়েছিল না হয়েছিল কোয়েশ্চেন আসে, বোঝার ক্ষেত্রে খুব একটা এখানে বিষয় নেই। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে, বিভিন্ন ইমেজ ফর্মে, মাইন্ড ম্যাপের মাধ্যমে এগুলোকে মনে রাখতে হবে। তো কিভাবে মনে রাখতে হবে বা কি প্রসেসে মনে রাখতে হবে সেটা স্মার্ট লার্নিং বলবে। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে পড়া, যথেষ্ট পরিমাণ পড়া, যথেষ্ট পরিমাণ রিভিশন দেয়া, যেটা প্রোভাইড করা হয় ডেলি ক্লাসের, যেটা প্রোভাইড করা হয় সেটা খুব ভালো করে পড়ে নেওয়া, বেসিকটা পড়ে নেওয়া, এবং তারপরে যখন মাইন্ড ম্যাপ দিয়ে পড়ানো হবে সেটাকে বারবার রিভিশন করে মনে রাখা, এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করা, লাইভ ক্লাসের মধ্যে ডিসকাশন করা, ডেলি টেস্টগুলো দেয়া। এরপরে আর কিছু বাকি থাকে না। যদি কেউ সিরিয়াসলি ঠিকভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করে থাকে, তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছে যাওয়া সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে। এবং যাদের ক্ষেত্রে একটু সময়ের অভাব রয়েছে, তাদেরকেও কিন্তু ঠিক সেভাবেই গাইডেন্স করা হয়। বিভিন্ন রকম ভয়েস রেকর্ডিং দিয়ে, নানান সময় ভয়েস রেকর্ডিং শোনা যে কোনো সময় সম্ভব, যে কোনো সময় সম্ভব। খুব হার্ড লেভেলের, খুব ব্রেনের ওয়ার্ক যদি করতে হয় সেটা বাদ দিয়ে যে কোনো পরিস্থিতিতে কিন্তু ভয়েস রেকর্ডিং শোনা ফেলা সম্ভব। তো সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে যাদের ক্ষেত্রে সময় কম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ের ওপর আস্তে 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 একটা গোড়াটা, বেসটা তৈরি করতে হবে। তো হিস্ট্রির ক্ষেত্রে কি হয়, 3টে ডিভিশন রয়েছে, অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন। তো অ্যানসিয়েন্ট মেডিয়েভালের ক্ষেত্রে 25 নম্বর, এবং মডার্ন ইন্ডিয়া বা যেটা আমরা ফ্রিডম স্ট্রাগল বলি সেখানে 25 নম্বর। অ্যানসিয়েন্ট আর মেডিয়েভালের সিলেবাসটা একটু বড়, অ্যানসিয়েন্টেরটাই সবচেয়ে বড়। তো অ্যানসিয়েন্টের যে সিলেবাসটা রয়েছে বড় হলেও এখান থেকে প্রশ্ন যথেষ্ট রয়েছে, 25 নম্বর রয়েছে, সুতরাং খুব ভালো করে এখানে তৈরি করতে হবে। মধ্যযুগ থেকে প্রশ্ন আসে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং মধ্যযুগ দুটো মিলিয়ে 25, তো 15 থেকে 20 নাম্বার অ্যানসিয়েন্ট, এবং বাকি অংশটা মেডিয়েভাল থেকে, মধ্যযুগ থেকে আসে। আর 25 নাম্বার স্বাধীনতা সংগ্রাম, যেটা সবচেয়ে বেশি কম সিলেবাস এবং সবচেয়ে বেশি স্কোর করার জায়গা রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে কভার করে ফেলা সম্ভব। স্বাধীনতা আন্দোলন, আঞ্চলিক ক্ষমতা থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন থেকে শুরু করে
ধর্মীয় সংস্কার আন্দোলন, বিভিন্ন রকম বিদ্রোহ, ট্রেড ইউনিয়ন আন্দোলন, 1857 মহাবিদ্রোহ, গভর্নর জেনারেল, ভাইসরয়, সংবাদপত্র বই সমিতি, জাতীয় কংগ্রেস, গান্ধী যুগ, এবং এখানে দু একটা রয়েছে নেতাজি সংক্রান্ত বিভিন্ন বিষয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংক্রান্ত বিষয় এবং মুসলিম পলিটিক্স। এই সিলেবাসটা রয়েছে স্বাধীনতা আন্দোলন, যেটা খুব ছোট অংশ এবং খুব অল্প সময়ের মধ্যে সিলেবাসটা কভার করে ফেলা সম্ভব। যারা খুব ডেডিকেটেডলি পড়বে এই বিষয়টা কিন্তু 15 দিনের মধ্যে কভার করে ফেলা সম্ভব। খুব ছোট অংশ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। খুব বেশি প্রশ্ন এখানে নেই, খুব বেশি প্রশ্ন এখানে তৈরি হওয়ার জায়গা নেই। আউটকামটা অনেক বেশি পাওয়া যায়, খুব অল্প সময়ের মধ্যে এখানে প্রিপারেশন করে নেওয়া কিন্তু সম্ভব। তো খুব চটজলদি এই জায়গাটা কভার করে ফেলা যায়। ভারতের ইতিহাসের ক্ষেত্রে আরেকবার আসবো। সিন্ধু সভ্যতার পর বৈদিক যুগ, যেটা আর্য সভ্যতা, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, মৌর্য যুগ, গুপ্ত যুগ, প্রাচীন বাংলার ইতিহাসটা রয়েছে মৌর্য গুপ্তর পরে। এরপর দক্ষিণ ভারতের বিভিন্ন কিংডম, চোল, চেরা, পণ্ডব, এই সমস্ত আঞ্চলিক বিভিন্ন যে রাজত্ব, সেটা সুলতানি যুগ এবং মুঘল যুগ, ভক্তি সুফি আন্দোলনটার মধ্যে পড়ছে। তো এটা ভারতের ইতিহাসের সিলেবাস। তো এখান থেকে এই দুটো পোর্শন থেকে 50 নাম্বার, 25-50 নাম্বার ম্যাক্সিমাম স্কোর এখান থেকে করে ফেলা সম্ভব। যারা ইতিহাসে খুব স্ট্রং, যারা ইতিহাসে একটু সময় দেবে, তারা কিন্তু প্রিলিমস ক্র্যাক করার দিকে অনেকটা এগিয়ে যাবে। এবং বারবার ওই প্র্যাকটিস করা, বারবার টেস্ট দেওয়া, এমসিকিউ দেওয়া, তারপরে তো আর কিছু বাকি থাকে না। সুতরাং এই দুটো পোর্শন হলো। এরপর ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দুটো মিলিয়ে 25 নাম্বার থাকে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে মোটামুটি 20, 17, 18 এরকম, আর বাকি 5-7 নাম্বারে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে। তো এখানে বলবো বেস্ট মেথড হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলটা আগে পড়ে ফেলা। সিলেবাসটা তুলনামূলক ছোট এবং কোয়েশ্চেন সংখ্যা সেখান থেকে তুলনামূলক বেশি আসে, ছোট সিলেবাস অনুযায়ী অনেকটা বেশি আসে। তো পশ্চিমবঙ্গের ভূগোলটা কভার করে ফেলার পর ভারতের ভূপ্রকৃতি, রাজনৈতিক ভূগোল, বিভিন্ন নদ নদী থেকে প্রচুর প্রশ্ন আসে, খনিজ সম্পদ, শিল্প থেকে কিছু কিছু প্রশ্ন, নদী জলসেচ, জলবায়ু থেকে প্রচুর প্রশ্ন আসে, মৃত্তিকা থেকে কিছু প্রশ্ন, জনবসতি এবং অর্থনৈতিক ভূগোল এবং পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্ট থেকে দু একটা প্রশ্ন এসে থাকে, যদিও এনভায়রনমেন্টটা ব্রড সেকশন যেটা, সেটা আমাদের মেন্সে রয়েছে। তো এই সিলেবাসের ওপর 25 নাম্বার একটু বেসিকটা কভার করে নেওয়ার পর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করলে, এবং জিওগ্রাফির ক্ষেত্রে যেটা হয় ম্যাপ স্টাডি, যে কোনো অধ্যায় পড়তে বসার আগে তার ম্যাপটা খুব ভালো করে জেনে নেওয়া, প্র্যাকটিস করে নেওয়া। নদীর ক্ষেত্রে পুরো ভারতের ম্যাপে এবং পশ্চিমবঙ্গের ম্যাপে নদীগুলো একটু ড্র করে নেওয়া, এই প্রসেসগুলো যারা করবে তাদের কিন্তু স্মৃতিশক্তি অনেক বেশি কাজ করবে সমস্ত দিক থেকে। শুধুমাত্র নদী নয়, বিভিন্ন পাহাড় পর্বতের অবস্থান, বিভিন্ন মাউন্টেন পাশের অবস্থান, সমস্ত কিছু, পুরো জিওগ্রাফিটাই ম্যাপের মাধ্যমে মনে রাখা সম্ভব। ইভেন হিস্ট্রির বিভিন্ন অংশ, অ্যানসিয়েন্ট হিস্ট্রি বিভিন্ন অংশ বা স্বাধীনতা আন্দোলনে কিছু কিছু অংশ ম্যাপ ড্র করে কিন্তু মনে রাখা সম্ভব। বিশেষ ক্ষেত্রে এই দাক্ষিণাত্যে যে সমস্ত রাজ্যগুলো হয়, দাক্ষিণাত্যে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, কোন অঞ্চলে কারা রাজত্ব করত, সেটা যদি ড্র করে ফেলা যায় তাহলে কিন্তু স্মৃতিটা অনেক বেশি কাজ করে। কারণ ওই দক্ষিণ ভারতের পল্লব বংশ, চোল বংশ, চালুক্য বংশ, এরকম যে বংশগুলো ছিল, একটার সাথে একটা কনফিউশন তৈরি হওয়ার অনেক জায়গা থাকে। তো যখনই আমরা ম্যাপ ড্র করে নেব ইতিহাসের ক্ষেত্রে, তখন কিন্তু সেই কনফিউশনটা চলে যাবে, অনেকখানি চলে যাবে, যে এরা এই জায়গাতে অবস্থান করতো, এরা একটা আলাদা সাম্রাজ্য। তো বিষয়টা হচ্ছে যত বেশি ড্র করা যাবে, যত বেশি লেখা যাবে খাতাতে, সেটা কিন্তু স্মৃতিশক্তিতে অনেক বেশি ভালো করে মজবুতভাবে থেকে যাবে। এরপর সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্সের সিলেবাসটা অনেকটা বড়, কিন্তু এখানে প্রশ্ন খুব বেশি হার্ড লেভেলের আসে না। জেনারেল সায়েন্স থেকে কিন্তু সাধারণ মানের প্রতিদিনের বিজ্ঞানে যে সমস্ত প্রশ্ন, সেইগুলো দেওয়া হয়। খুব বেশি কেমিস্ট্রির ভেতরে বিভিন্ন রকম ফর্মুলা বা এরকম ধরনের প্রশ্ন খুব একটা এখানে থাকে না। বা ফিজিক্সের ক্ষেত্রেও প্রত্যেক দিনের বিজ্ঞানে যেগুলো প্রয়োজন হয়, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়। তো সেই জন্যই সাধারণ বিজ্ঞান নামটা। এবং বায়োলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এবং যেটা অ্যাটেম্প করা কিন্তু অনেক বেশি সহজ, অনেক বেশি ইজি হয় বায়োলজি থেকে। তো কোষের গঠন, কলা, হরমোন, ভিটামিন, রেচন, অণুজীববিদ্যা, মাইক্রোবায়োলজি, হৃদয় সংবহনতন্ত্র, হৃদসংবহনতন্ত্র, পেশি কঙ্কালতন্ত্র, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, পুষ্টি, পরিপাক, ক্রোমোজোম, প্ল্যান্ট মরফোলজি, শ্বসন, সালোক সংশ্লেষ, বৃদ্ধি, জনন, বাস্তুতন্ত্র, এই সমস্ত কিছু বায়োলজির খুব ইজি পোর্শন, খুব ইজি পোর্শন। এবং মাধ্যমিক লেভেলের একদম বইটা যদি একবার ভালো করে রিডিং দিয়ে নেওয়া যায় 1-2 বার, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ইজিলি বেসিক কভার করে ফেলা সম্ভব, এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস। আর কি রয়েছে ফিজিক্স পোর্শন থেকে? একক, পদার্থের সাধারণ ধর্ম, গতিবিদ্যা, অভিকর্ষ বল, কার্যক্ষমতা শক্তি, থার্মোডাইনামিক্স, আলোক, শব্দ, চুম্বক শক্তি, তড়িৎ বিজ্ঞান, পরমাণু, পদার্থ তার প্রকৃতি। আচ্ছা, এটা কেমিস্ট্রি চলে যাচ্ছে।
পদার্থতার প্রকৃতি, গ্যাসীয় তত্ত্ব, রাসায়নিক বিভিন্ন সমীকরণ, জারণ বিজারণ, পরমাণুর গঠন, পর্যায় সারণী, অম্ল ক্ষার লবণ, ধাতুবিদ্যা, শিল্প রসায়ন, অধাতু তাদের ধর্ম, তেজস্ক্রিয়তা, প্রায়োগিক রসায়ন, এই সমস্ত বিষয় রয়েছে। কেমিস্ট্রি থেকে খুব বেশি প্রশ্ন হয় না, এবং যেগুলো হয় বেশিরভাগ অ্যাটমিক স্ট্রাকচার বা ওই ধরনের প্রশ্নগুলো, তেজস্ক্রিয়তা, এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। খুব বেশি গভীরে খুব বেশি ডিটেলস সায়েন্সের বিষয় এখানে কিন্তু থাকে না, এটা মাথায় রাখতে হবে। প্রতিদিনের বিজ্ঞানের সাথে জড়িত যে বিষয়গুলো সেইগুলো এখানে বেশি দেওয়া হবে, এবং বায়োলজি থেকে যথেষ্ট প্রশ্ন থাকে, ফিজিক্স থেকে জেনারেল প্রশ্নগুলো থাকে। তো সিলেবাসটা বড় দেখালেও এখানে কিন্তু যথেষ্ট নাম্বার তুলে নেওয়ার জায়গা রয়েছে। একটু প্রয়োজন প্র্যাকটিসের, বেসিক মোটামুটি বুঝে নেওয়ার পর যে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে, যে যত বেশি প্রশ্নের সাথে কানেকশন তৈরি করতে পারবে, তার কিন্তু স্কোর ম্যাক্সিমাইজ হবে, তার কিন্তু প্রিলিমস পাসের সম্ভাবনা অনেক বেশি দৃঢ় হবে, অনেক বেশি ভালোভাবে সে প্রিলিমস পাস করতে পারবে, অনেক নাম্বার নিয়ে পাস করতে পারবে। এরপর ভারতীয় সংবিধান এবং অর্থনীতি, এই জায়গাতে ইনপুট একটু বেশি দিতে হয়, আউটপুট একটু কম হয়। কারণ হচ্ছে এই জায়গাটা অনেকের ক্ষেত্রেই নতুন, মাধ্যমিকতে তো থাকেই না, যারা আর্টসের ক্ষেত্রে নেয় তাদেরও অনেকের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো থাকে না, বা এই সাবজেক্টগুলো থাকলেও যে অ্যাপ্লাইড ধরনের কোয়েশ্চেন হয় সেই ধরনের তারা কিন্তু পড়াশোনা করে আসে না। সেজন্য এই জায়গাটা সবার জন্যই একটু বেশি করে সময় দেওয়ার প্রয়োজন হয়। প্রিলিমসের ক্ষেত্রে একটু কম পাওয়া যায়, কিন্তু মেন্সে গিয়ে এখানে 100-200 নম্বরের একটা পেপার তৈরি হয়ে যায়, যার জন্য এই জায়গাটাতে যে সমস্ত সময় দিয়ে প্রিলিমসে খাটা হয়, পরিশ্রম করা হয়, সেটা কিন্তু তার ফলটা মেন্সে গিয়ে পাওয়া যায়। সুতরাং প্রিলিমসের ক্ষেত্রে এখানে যথেষ্ট সময় দিতে হবে, এবং এখানে 25-এর মধ্যে 25 পাওয়াও সম্ভব যদি একটু ভালো করে এখানে প্রিপারেশনটা নেওয়া যায়, স্পেসিফিক্যালি সিলেবাস থেকে ভালো করে যদি পড়া যায়, তাহলে কিন্তু খুব পরিষ্কারভাবে এটা সম্ভব। স্মার্ট লার্নিং থেকে এই কারণেই লক্ষ্মীকান্তের পুরো বইটা বাংলাতে পড়ানো হয়, ইন ডিটেলস একেবারে লাইন বাই লাইন ধরে ধরে বাংলাতে পড়ানো হয়, যাতে করে সমস্ত ধরনের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোনো রকম সমস্যা না হয়। এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা টার্মসগুলো, সমস্ত ধরনের যে টার্মসগুলো, সেগুলো খুব সহজে যথেষ্ট ভালো করে বোঝার জন্য সহজ সরলভাবে এটা কিন্তু করানো হয়। তো এখানে অর্থনীতির ক্ষেত্রেও বা সংবিধানের ক্ষেত্রে সংবিধান রচনা বা গঠন, প্রাক সাংবিধানিক যে সমস্ত বিষয়গুলো ছিল, কীভাবে সংবিধান সভা তৈরি হলো, কে কোনটার কমিটিতে কে ছিলেন, সে সমস্ত বিষয়গুলো, সংবিধানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, বা কী ধরনের সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই সিতে যেটা লেখা রয়েছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, এই জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন প্রিলিমসের ক্ষেত্রে আসে। পার্লামেন্ট, এক্সিকিউটিভ, ভারতের বিচার ব্যবস্থা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, পঞ্চায়েতি রাজ, জরুরি ব্যবস্থা, কমিশন, কমিটি, কাউন্সিল এবং সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়। তো বড় দেখালেও এটা কিন্তু খুব ইজিলি, খুব ভালোভাবে স্কোর করা এখানে সম্ভব হয়। অর্থনীতি, কৃষি, ব্যাংকিং থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ব্যাংকিং কেউ যদি অর্থনীতি থেকে খুব ভালো করে তৈরি করে পারে, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কয়েকটা বিষয় যদি খুব ভালো করে তৈরি করে, সেখানে কিন্তু সে অর্থনীতিতে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। শিল্প সংস্কার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আন্তর্জাতিক সংগঠন, সাম্প্রতিক ঘটনাবলী। অর্থনীতির ক্ষেত্রে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন মাঝে মধ্যে দেওয়া হয়, সেটা যদিও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে অলরেডি এখানে কভার করে ফেলবো। সুতরাং এই জায়গাতে 25-এর মধ্যে যথেষ্ট ভালো, প্রায় 20-র কাছাকাছি বা তার থেকেও বেশি স্কোর করা কিন্তু সম্ভব হয়। সাধারণ মানসিক দক্ষতার ক্ষেত্রে সিলেবাসটা কী রয়েছে, এখানে ম্যাথ, জিআই, ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত থাকে, এবং জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রবাবিলিটি, ঘড়ি থেকে প্রশ্ন, ইউনিট থেকে প্রশ্ন, বিভিন্ন সিরিজ, মিসিং সিরিজ থেকে কোডিং, ডিকোডিং, অ্যানালজি, লজিক্যাল রিজনিং, শিটিং অ্যারেঞ্জমেন্ট, র্যাঙ্ক এবং তার সিকোয়েন্স, অড ওয়ান আউট, সেন্স অফ ডিফরমেশন, সেন্স অফ ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, মিসলেনিয়াস, পাটিগণিত, বীজগণিত। তো এই সিলেবাস থাকে। এখানে 25-এর মধ্যে ম্যাক্সিমাম স্কোর এখানে করা সম্ভব। ম্যাথ, জিআই খুব ইজি থাকে, অন্যান্য পরীক্ষার মতো খুব বেশি কঠিন ম্যাথ কিন্তু ডব্লিউবিসিএস ক্ষেত্রে দেওয়া হয় না, বা জিআই এর ক্ষেত্রেও কিন্তু খুব একটা কঠিন দেওয়া হয় না। খুব ভালো স্কোর এখানে কিন্তু করা সম্ভব হয়, খুব ভালো স্কোর 25-এর মধ্যে 22-23 এখানে খুব ইজিলি পাওয়া সম্ভব। খুব সাধারণ মানের স্টুডেন্টরাও কিন্তু এখানে 25-এর মধ্যে 22, 23, 24, 25-25ও পেতে পারে। তো এই জায়গাটা খুব ভালো করে ধরতে হবে প্রিলিমস কোয়ালিফাই করার জন্য, এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। আর হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এখানে বিরাট বড় সিলেবাস থাকে, এখানে দেখাই যাচ্ছে বিরাট বড় সিলেবাস রয়েছে। তো কী থাকে সিলেবাসের মধ্যে, বিদেশি রাষ্ট্রপ্রধান, দেশি রাষ্ট্রপ্রধান, দেশের মধ্যেও কে কোন পদে রয়েছেন, বিভিন্ন পদাধিকারী, আন্তর্জাতিক সংগঠন, সম্মেলন, সাহিত্য, গ্রন্থ, দুর্ঘটনা, অর্থনীতি, পুরস্কার, খেতাব, র্যাঙ্ক, কে কোনটা পুরস্কার পাচ্ছেন, কি হচ্ছে, কমিটি, বিভিন্ন কমিটি যেগুলো নতুন তৈরি হয়েছে, বিভিন্ন গেমস, স্পোর্টস নিউজ থেকে প্রশ্ন, উগ্রপন্থা, ক্রাইম থেকে প্রশ্ন, বিজ্ঞান প্রযুক্তি থেকে প্রশ্ন, প্রয়াণ এবং পদত্যাগ, বাণিজ্য, বিনোদন, রাজনীতি, রাষ্ট্রসংঘ, প্রশাসনিক সিদ্ধান্ত, সরকারি স্কিম এবং প্রতিরক্ষা।
বড় সিলেবাস রয়েছে, কিন্তু ডেলি নিউজ পেপার পড়া এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করার মাধ্যমে এখানেও কিন্তু স্কোর ম্যাক্সিমাইজ করা সম্ভব হয়। বর্তমানে বিভিন্ন রকম সরকারি স্কিম থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন দেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকম এগুলো যত বেশি নিউজ পেপারের সাথে বর্তমান বাস্তব কী কোথায় ঘটনা ঘটছে সেগুলোর সাথে যত বেশি কানেকশন রাখা যাবে, অর্থাৎ ডেলি একটু নিউজ পেপার পড়া। নিউজ পেপার পড়া দুটো সুবিধা রয়েছে, একটা হচ্ছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হয়ে যায়, আর দ্বিতীয় মেন্সে গিয়ে বেঙ্গলি ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিং লেখার ক্ষেত্রে সম্পাদকীয় পড়া বা বিভিন্ন প্রতিবেদন পড়া সেগুলো কিন্তু আমাদের বাস্তবে করতে হয়, সেই লেখাগুলো লিখতে হয়। তো যত বেশি নিউজ পেপার পড়া হবে এখানে কিন্তু পেপার 1 এবং পেপার 2 মেন্সে গিয়ে বাংলা ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপার থাকে সেই জায়গাতে প্রিপারেশনটা কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। সুতরাং এটা তো সিলেবাস নিয়ে বললাম। এবার কোথায় কি সমস্যা তৈরি হয়? মূল সমস্যা তৈরি হয় খুব ভালো করে পুরো অংশটাকে না পড়ে গিয়ে কোনো অংশের উপর ফোকাস করা হলো, আমার এটা পড়তে ভালো লাগে, আমার এটা পড়তে ভালো লাগে, আমার এটা পড়তে ভালো লাগে, এটা ভালো লাগে না, এটা বাদ, এখানে 2 কি 5 ধরলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা কিছুটা কেটে ছেটে পড়লাম। এই জায়গাতে সমস্যাটা তৈরি হয়। সবার আগে প্রয়োজন পুরো সিলেবাসটাকে ইন জেনারেল পড়ে ফেলা, পুরো সিলেবাসটাকে পড়ে ফেলা। তারপরে নেক্সট স্টেপ, কোথাও যদি ফাঁক ফোকর থেকে যায় সেই জায়গাতে কিন্তু নেগেটিভ মার্কিং হয়, বা অল্প পড়লে সেই জায়গাটা ভালো ডেপথে না পড়লে, অর্থাৎ ভালো করে বিষয়টা না বুঝলে নেগেটিভ মার্কিং কিন্তু হয়ে যায় যদি আমরা অ্যাটেম্প করি সেই জায়গাতে। কোনো জায়গাতে তো অ্যাটেম্প করতেই হয়, কারণ 80-90 স্কোরে কখনোই তো সম্ভব নয় এখানে কোয়ালিফাই করা। সুতরাং এখানে 120-30 পেতেই হবে। তো না জানা থাকলেও সেখানে অনেক অ্যাটেম্প করে আসে এবং সেখানে নেগেটিভ মার্কিং কিন্তু হয়ে যায়। সুতরাং খুব ভালো করে টপিকগুলো, বেসিক টপিকগুলো কভার করে ফেলতে হবে। যে কোনো একটা বেসিক বই বা ইনস্টিটিউটে যেগুলো দেওয়া হচ্ছে নোটস, ডিটেলস নোটস, যেগুলো শর্ট নোট প্রথমে নয়, প্রথমে ডিটেলসের নোটস, ডিটেলসে পড়তে হবে। নোটস বিষয়টা কি? নোটস বিষয়টা হচ্ছে 2-3টে বই থেকে জিস্ট তৈরি করে সেটা দেয়া হয়েছে, সুতরাং সেটারও কিন্তু ভ্যালু অনেক বেশি। তো এভাবে বেসিকগুলো কভার করার পর আমরা চলে আসবো প্র্যাকটিসের ক্ষেত্রে। ডেলি প্র্যাকটিস হয়ে যাওয়ার পর সাবজেক্ট ওয়াইজ টেস্ট হবে। সাবজেক্ট ওয়াইজ টেস্ট কভার হয়ে গেলে ফুল লেন্থ টেস্ট, একেবারে 200 নম্বরের টেস্ট দেওয়া হবে। পুরো প্রিপারেশন সেই মুহূর্তে কভার না হলেও 200 নম্বরের টেস্ট দিতে হবে। এই কারণে মার্চ থেকেই টেস্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যারা একেবারে নতুন শুরু করছে তারাও মার্চ থেকে টেস্ট দেবে। তাদের 0% প্রিপারেশন থাকলেও তারা টেস্ট দেবে, কারণ তাদের প্রয়োজন। প্রশ্ন যখনই দেখতে পাবে তখনই সে বুঝতে পারবে যে আমাকে এই ধরনের প্রিপারেশন নিতে হবে, এই ধরনের বিষয়গুলো আমাকে পড়তে হবে এবং এই জায়গাতে আমাকে বাদ দিতে হবে। এখানে পড়ার থেকেও বাদ দেওয়ার জায়গাটা অবশ্যই জানা প্রয়োজন, কারণ অপ্রয়োজনীয় বিষয় পড়ে এখানে কিছু লাভ নেই। আমরা এখানে কিন্তু সাবজেক্ট এক্সপার্ট হতে আসিনি, আমরা এক্সামটাকে ক্র্যাক করতে এসেছি। আমাদের 130 টার্গেট, সেটাকে আমরা ফুলফিল করতে এসেছি। সুতরাং অপ্রয়োজনীয় বিষয়গুলো কাটছাট করতে হবে এবং মূল বিষয়গুলো আমাদের জানতে হবে, এবং সেটার জন্য এমসিকিউ প্র্যাকটিস করাটা আবশ্যিক। এবার নেগেটিভ মার্কিং বা পরীক্ষার হলে একেবারে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে সবার ক্ষেত্রে সমস্যাটা হয়, হলে গিয়ে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যায়। এর কারণ কিন্তু বাড়িতে বসে 2 ঘন্টার টেস্ট, 2 ঘন্টার মধ্যে একেবারে পরীক্ষার এক্সামের সিচুয়েশান তৈরি করে দেওয়ার অভাব। প্রত্যেকে যদি বেশ কয়েকটা টেস্ট, অন্তত 20-25টা টেস্ট বাড়িতে বসে ঠিক পরীক্ষার মতো করে 2 ঘন্টা সময়ের মধ্যে দিতে পারে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি না সে অতিরিক্ত নার্ভাস হয়। অতিরিক্ত নার্ভাস হলে তারও সমাধান রয়েছে, সেই বিষয়ে আসব। প্রথমত বাড়িতে ফুল লেন্থ টেস্ট দিতে হবে একেবারে পরীক্ষার মতো সময়, এবং 2 ঘন্টা 2.5 ঘন্টা যে সময়টা দেওয়া হয়, 2.5 ঘন্টার সেই সময়ের মধ্যেই কিন্তু বাড়ির টেস্টটা দিতে হবে, ফুল লেন্থের যে টেস্টটা। তো সুতরাং সেইভাবে প্রিপারেশান করানো হবে স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে, সামগ্রিকভাবে করানো হয়। এর আগে প্রিলিমসে 45টা টেস্ট নেওয়া হয়েছিল, এখানে 50টারও বেশি টেস্ট নেওয়া হবে। WBCS প্রিলিমস 2022-এর ক্ষেত্রে 50টারও বেশি কিন্তু টেস্ট নেওয়া হবে। সুতরাং প্রিপারেশান লেভেলটা সেই জায়গাতে কিন্তু পৌঁছাতে হবে, এবং যাদের পৌঁছাচ্ছে না তাদেরও কিন্তু টেস্ট দেওয়া বাধ্যতামূলক। মার্চ থেকে আমি টেস্ট শুরু করব, ফুল লেন্থ টেস্ট আমি মার্চ থেকে শুরু করব। 2-3 মাস পরপর টেস্ট দিলে সে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া সম্ভব হয়। আরেকটা বিষয়, রুটিনের মধ্যে থাকা, প্রত্যেক দিন একটা টার্গেট ফিক্সড করা। বেসিক কভার করার পর, এমসিকিউ প্র্যাকটিস করার পর একটা নির্দিষ্ট টার্গেট প্রত্যেক দিন থাকবে যে এই পোর্শনটা আমি কভার করব আজকে। এবং শুধুমাত্র সেই টার্গেটটা নয়, ছোট টার্গেটটা জুড়ে জুড়ে একটা বড় টার্গেটকে অ্যাচিভ করার জন্য ছোট টার্গেটটা রাখতে হবে। অর্থাৎ কোনো হ্যাপাজার্ড আজকের এটা পড়লাম, কালকে ওটা পড়লাম,
এটা হ্যাপাজার্ডলি হবে না, অবশ্যই এরকম থাকবে, কিন্তু সেটা জুড়ে জুড়ে যেন একটা পুরো পুরো পোর্শনটা যেন কভার হয়ে যায়। যেমন আমি কোনো একটা সাবজেক্ট ধরলাম, আজকে আমি সংবিধানের গঠন পড়ব, সংবিধানের বৈশিষ্ট্য পড়ব, সংবিধানের রচনা গঠন পড়ব, সংবিধানের বৈশিষ্ট্য পড়ব, এটা আমি ঠিক করলাম। এইবার তারপরে আবারও 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে আবার এখানে এটা ফিরে আসছি বা এটা ভুলে গেছি, এই জিনিসটা যেন না হয়। একটা সিকোয়েন্স যেন থাকে, আমি এটা পড়লাম আজকে, আবার 2 দিন পর 4 দিন পর এটা পড়বো, এটা রিভিশন দেবো, এটা পড়বো, আবার 2-4 দিন পর 5 দিন পর এটা পড়বো। এইভাবে একটা সিকোয়েন্সে আমাদের চলতে হবে, যাতে করে সমস্ত বিষয়, এতগুলো বিষয়ের ওপর যেন সঠিকভাবে আমাদের সেই কানেকশনটা তৈরি হয়। প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের যেন কানেকশন থাকে, আমরা যেন ডিসকানেক্টেড না হয়ে পড়ি কোনো বিষয়ের সাথে। যে কোনো বিষয়, কারো কারো ক্ষেত্রে ইংলিশের সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে ম্যাথ জিআইতে সমস্যা হয়, কারো ক্ষেত্রে ইকোনমিক্সের সমস্যা হয়, কারো ক্ষেত্রে পলিটিতে সমস্যা হয়। কোনো সাবজেক্টের সাথে যেন বন্ধুত্বটা নষ্ট না হয়, সমস্ত সাবজেক্টের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু এখানে স্কোর করা সম্ভব বা কোয়ালিফাই করা সম্ভব। কোনো একটা বিষয় যদি নেগলেক্ট করা হয়, কখনোই প্রিলিমস কিন্তু কভার করা সম্ভব হবে না, কখনোই হবে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে সত্যি, সে যত বেশি পড়াশোনা করুক না কেন, অন্য সাবজেক্টের বিষয় একটা যদি সে বাদ দিয়ে দেয়, একটা যদি ওমিট করে দেয়, 175-এর মধ্যে সে পরীক্ষা দিয়ে আসছে, খুবই সমস্যা তৈরি হয় এবং সেটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ এখানে এটা মনে রাখতে হবে, এটা বাদ দেওয়ার পরীক্ষা। সুতরাং প্রশ্ন এমনভাবে সেট করা হয়, কোনো একটা সাবজেক্টে 100% কিন্তু উত্তর করে আসা খুব একটা সহজ হয় না। একটা দুটো সাবজেক্টে সম্ভব, কিন্তু সব সাবজেক্টে 100% করা যায় না। তার ফলে কি হয়, সে স্ট্রং সাবজেক্ট যেগুলোতে রয়েছে সেখানেও কিন্তু সে 20-21-এর বেশি খুব একটা স্কোর করতে পারে না। তার ফলে কি হয়, যে সাবজেক্টটা সে বাদ দিল সেখানে কিন্তু সে একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং বাধ্য হয়ে সে কোশ্চেন অ্যাটেম্প করতে অগ্রবর্তী হয়, বাধ্য হয়ে তাকে করতে হয় অ্যাটেম্প, সেখানে কিন্তু নেগেটিভ হয়ে যায়। এই জন্য বলছি প্রত্যেকটা সাবজেক্টে এখানে কিন্তু গুরুত্ব দিতে হবে, সেটা নেগেটিভ হোক, তার ক্ষেত্রে সেটা নেগেটিভ পয়েন্ট হোক বা তার ক্ষেত্রে সেটা পজিটিভ পয়েন্ট হোক। নেগেটিভগুলো পজিটিভ করতে হবে এবং পজিটিভগুলো আরও বেশি পজিটিভ করতে হবে। এই নীতিতে চলতে হবে। কোনো জায়গাতে এখানে ল্যাক তৈরি করলে চলবে না, কোনো জায়গাতে ছিদ্র রাখলে এখানে কিন্তু চলবে না। তো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে। ইংলিশের ক্ষেত্রে যেমন বললাম 15 থেকে 20-25, যাদের যেরকম যে পজিশানে রয়েছে 15, তার কম যেন না হয়। তার কম হয়ে গেলে কিন্তু অন্য জায়গাতে টান পড়ে যাবে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে। 2-4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বারের জন্য প্রিলিমস ক্র্যাক হবে না। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। অনেকের ক্ষেত্রে এটা হয়, বেশিরভাগের ক্ষেত্রে হয় 5 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বারের জন্য প্রিলিমস ক্র্যাক হয় না। এর একমাত্র কারণ কিছু কিছু বিষয়ের ওপর নেগলেক্ট করা পুরোপুরি এবং কিছু কিছু বিষয় পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু একমাত্র কারণ। এই জন্য প্রত্যেকটা বিষয়ের ওপর এখানে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দেওয়ার অর্থই নয় যে সেই সাবজেক্টটা বিশাল কিছু পড়তে হবে বা খুব বেশি অনেক কিছু করতে হবে, এরকম কিন্তু নয়। একটু স্ট্র্যাটেজিক্যালি যদি চলা যায় তাহলে কিন্তু সেই বিষয়টা খুব অল্প সময় দিয়েও যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন সেই সাবজেক্টের নেওয়া কিন্তু সম্ভব। কিভাবে নিতে হবে সেটা কিন্তু স্মার্ট লার্নিং থেকে বলা হবে, স্মার্ট লার্নিং থেকে করিয়ে দেওয়া হবে। যাদের ক্ষেত্রে সময় নেই তাদের ক্ষেত্রে নানানভাবে মাইন্ড ম্যাপ, রেকর্ডেড ভয়েস রেকর্ডিং, যেটা বারবার শুনলে পুরো পোর্শন কভার হয়ে যাবে। ইতিহাসের তো 50-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার, এটা শুনে শুনে করে কভার করে ফেলা সম্ভব। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, সায়েন্সের ক্ষেত্রেও তাই। যে সমস্ত সাবজেক্টে ফ্যাকচুয়াল ডেটা মনে রাখতে হয়, বোঝার জিনিস খুব বেশি নেই, সেই সাবজেক্টগুলো শুধুমাত্র শুনে শুনেই কভার করে ফেলা সম্ভব। তো খুব ইজি মেথডে এগুলো করা হবে। স্মার্ট লার্নিং করে চলেছে দীর্ঘদিন ধরে এবং আগামী দিনেও এটা করা হবে, আরও বেশি করে করা হবে। এবং শর্ট নোট, যেটা পরীক্ষার আগে খুব বেশি প্রয়োজন হয়, বেসিক কভার করে ফেলার পর। বেসিকের সময় আবারও বলবো, যখন প্রথমবার বেসিক পড়া হচ্ছে তখন যেন কখনোই শর্ট নোট, ছোট ছোট নোট যেন তখন না পড়া হয়, তখন যেন ডিটেলসে পড়া হয় এবং পরীক্ষার আগে শর্ট নোটগুলো পড়া হবে বা বেসিক কভার হয়ে যাওয়ার পর সেই শর্ট নোটগুলো পড়া হবে। এরকমভাবে চলতে হবে এবং মাইন্ড ম্যাপ যেটা বলছি সেটা তৈরি করতে হবে। মাইন্ড ম্যাপ তৈরি করে রাখলেও সেটা খুব চটজলদি হয়ে যায়, বা বিভিন্ন রকম ডায়াগ্রাম, ছবি আঁকা, এই সমস্তগুলো খাতার মধ্যে যত বেশি লেখা যত বেশি হবে, ছবি আঁকা যত বেশি হবে, তত বেশি কিন্তু মাথায় থাকবে। সেটা বায়োলজির ক্ষেত্রেও এটা হয়, বায়োলজির ক্ষেত্রেও অনেক ড্রয়িং এর প্রয়োজন হয়, সেটাও অনেক বেশি আকর্ষণীয় থাকে। আমরা যত বেশি আকর্ষণীয় হয়ে পড়তে পারবো তত বেশি আমাদের বেশি মনে থাকবে। তো হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে বললাম, হিস্ট্রির ক্ষেত্রে বললাম, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে বললাম, এবং ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে যাদের ক্ষেত্রে এই জায়গাটা উইকনেস রয়েছে, তাদের কিন্তু প্রত্যেক দিন কিছু সময়, খুব বেশি নয়, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় প্র্যাকটিসের জন্য দেওয়া প্রয়োজন। খুব বেশি কঠিন না এলেও
সময় যাতে অনেক বেশি পরীক্ষার সময় না চলে যায়, না ব্যয় হয়ে যায়, তার জন্য একটু প্র্যাকটিস কিন্তু এখানে রাখতে হবে এবং ভীতিটা দূর করতে হবে। এখানে খুব ইজি কোয়েশ্চেন আসে, আবারও বলছি ম্যাথ জিআর ক্ষেত্রে কোয়েশ্চেন লেভেল খুব একটা টাফ হয় না, প্রিলিমসের ক্ষেত্রে খুব ইজি ম্যাথ জিআই দেওয়া হয় এবং সেটা কিন্তু খুব অল্প আয়াসেই আয়ত্ত করা সম্ভব। সুতরাং প্রত্যেক দিনের রুটিনের মধ্যে কিছু সময়, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিসের জন্য রাখতে হবে। রুটিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের রুটিন মাফিক চলতে হবে, এখানে প্ল্যানিং করে চলতে হবে। কোনোভাবে যদি হ্যাফাজার্ড হয়ে যায়, এই পুরো ব্যাপারগুলো কিন্তু ওমিট হয়ে যাবে। এই বোর্ডে যা লেখা রয়েছে এর বাইরে কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এবং এগুলো বাদ দিলে কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং একেবারে কংক্রিট ওয়েতে যদি এখন থেকে চলা যায়, 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া সম্ভব। এবং যারা অলরেডি বেশ কিছুটা প্রিপেয়ার্ড, অনেকটাই প্রিপেয়ার্ড, তাদের ক্ষেত্রে সেটা একেবারে জলের মতো সোজা হয়ে যাবে যদি প্রত্যেক দিন মাত্র কিছুক্ষণ প্ল্যানিং অনুযায়ী সঠিক পথে চলা যায়। সেটা স্মার্ট লার্নিং থেকে করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে। যারা স্মার্ট লার্নিংয়ের সাথে জুড়ে আছো বা আগামী দিনে জুড়তে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশান থেকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো আজকের এই আলোচনাটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।